প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন.কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাউদ্দিন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 512তম পর্ব। এই পর্বটি বাংলাদেশি আমেরিকান কবি জুলি রহমান ও তার কন্যা নতুন প্রজন্মের সাবিয়া রহমান তারেক দুজনকে স্বাগত। ধন্যবাদ সেলিম ভাই। দর্শক, আমাদের আজকের অতিথি দুই প্রজন্মের কবি জুলি রহমান। তিনি 80-র দশকের অন্যতম কবি এবং নিউ ইয়র্কে সাধুত্তা সাহিত্য ক্লাব নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতা সভাপতি। আর তার কন্যা তারই নতুন প্রজন্মের একজন আবৃত্তি শিল্পী। আমরা দুইজনের কাছ থেকে শুনবো। আমি প্রথমে আমাদের আজকের যে বিষয় হচ্ছে কবি জুলি রহমানের কাব্য কথা। আমি প্রথমে কবি জুলি রহমানকে দিয়ে শুরু করব। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এবারের বিষয় কাব্য ও কথা। আবৃত্তিতে থাকছে আমার পাশে আমার ছোট মেয়ে সাবিহা রহমান তারিন। আবৃত্তি বলেও চেতে যায়, কারণ ও তো আবৃত্তি নিতে চায় না। ঠিক আছে, কবিতা পাঠ করবে আমার, তো দুটো কবিতা সে করবে। আর আজকে হলো আমি প্রথমেই বলবো যে ও যে কবিতাটা পড়বে, সে ছড়াটা পড়বে, সেই ছড়াটার উপর একটু কথা বলবো। তো প্রথমে আপনি সাবিহা রহমান তারিনের কাছে যেতে পারেন। তারিন, তোমাকে দিয়ে শুরু করি। তুমি নিশ্চয়ই তোমার মা থেকে কিছু গুণাগুণ অবশ্যই পেয়েছো লেখালেখির। তো প্রথমে তুমি যদি একটু কিছু শোনো আমাদেরকে, তারপরে আমরা অন্য কথাবার্তা বলবো, আরো বিষয় জানবো তোমার কাছ থেকে, তোমার আম্মুর কথা শুনবো। তাহলে আমি কবিতা দিয়ে শুরু করি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম সাবিহা রহমান তারিন। আমি প্রথম একটি ছোট কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। ছড়াটির নাম উড়া আশা, লিখেছেন জুলি রহমান। ঝাঁপি ভরা সাপুরের সাপ, খোকা খুকু দেখে বলে উড়ে বাপ রে বাপ। আমি বলি শোন রে খোকা, তোরা হলি কেমন বোকা। ঝাঁপি সাপ তো যেমন তেমন, দেখ না চেয়ে ওরা কেমন। ওদের দংশন জ্বালা কমে না রে, বদ্যি কিংবা ডাক্তার। ঘাসের তলে সাপ লুকিয়ে আমি চলে গা বাঁচিয়ে। ওই সাপ তো লুকায় না রে, যখন তখন কামড়ি ধরে। বলতো খোকা বুদ্ধি করে, আসল সাপ কি বলি কারে। ধন্যবাদ। এই কবিতাটার উপরে অনেক সুন্দর। জুলিয়া, যদি আমরা শুনবো আজকের যে বিষয়বস্তু নিয়ে। হ্যাঁ, এই ছড়াটির উপর একটু কথা বলতে চাই। 2006 আমি দেশে ফিরলাম আমেরিকাতে আসবো বলে, ভিসা আমেরিকার পেপারস ইয়ে করার জন্য। তখন আমি চয়ন সাহিত্য ক্লাবে ঢাকা চয়ন সাহিত্য ক্লাবের আমি একজন নিউ ইয়র্ক শাখার সভাপতি ছিলাম। তখন চয়ন সাহিত্য ক্লাব গেলাম, মাসিক অনুষ্ঠান হয় 20 তারিখে, সেই অনুষ্ঠানে গেলাম, সঙ্গে 2 কন্যাও গেল, হাজব্যান্ড গেল। তো ওখানে গিয়ে বসার পরে বাংলাদেশের একজন কবি, নাম বলতে চাই না, উনি বললেন যে যারা প্রবাসে বসে লেখালেখি করে তারা তো জানলা খুলে ঘাস তৃণলতা দেখে, প্রেমের কবিতা লেখে। দেশের যে কি অবস্থা, দেশ নিয়ে কি তারা ভাবে, কখনো ভেবে দেখেছে? তো আমার একটু লাগলো। তখন উনি যখন এই কথা বললেন, তখন লিলিয়া আপা একটু হাসলেন। হাসার পরে তারপর যখন আমাকে কবিতায় দিলেন, তখন আমি বললাম যে কবিতা পড়ার আগে, আজকে যে কবিতাটা পড়বো সেই কবিতা পড়ার আগে যিনি আমাকে বললেন যে আমরা জানলা খুলে আকাশ বাতাস দেখে প্রেমের কবিতা লিখি, তার জন্য 2টা পংক্তিমালা আমি এখানে এখনই দিতে চাই। এবং ওইখানে বসেই এটা আমি তৈরি করেছিলাম। তো তারপরে এই ছড়াটা ওনাকে শোনালাম। উনি তখন পেছনে বসেছিলেন, উনি দৌড়ে সামনে এসে আমার হাত ধরে বসলেন। আমার চেয়ে বয়স অনেক প্রবীণ। যাই হোক, এই হইল এই কবিতাটার কথা। আমি এই ঢাকা চয়ন সাহিত্য ক্লাবে 2006 ঢাকাতে আমি আল মাহমুদ, তারপরে কাজী আবু জাকির, জুবাইদা গুলশানারা মারা গেছেন, হইলো আপা রহিমা, তারপরে আরো একজন মারা গেছেন নয়ন রহমান। এদের সাথে সাহিত্য করে আসছি
তো বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েতে সাহিত্য করার সুযোগ হয়েছে ঢাকাতে। এই হলো আজকের কথা। তো এখন আমি একটা কবিতায় যাব কি? হ্যাঁ হ্যাঁ, আপনার একটা কবিতা শুনি, তারপর আবার আমরা তার কথা শুনবো। আমি একটা কবিতায় যাচ্ছি। সেই কবিতাটা হলো, ছোট্ট একটা কবিতা আগে শুরু করি। সেটি হলো, আল মাহমুদকে ডেকে আনলেন লিলি হক, যে জুলি আপনি এসছেন ঢাকা থেকে, মধ্যপ্রাচ্য থেকে, তো এখন একজন কবিকে আনি, কাকে আনতে চান? আল মাহমুদকে নিয়ে আসি। ঠিক আছে, যদি পারেন নিয়ে আসেন। উনি আসলেন, তো ওনাকে ওই মুহূর্তে ওনার জন্য আমি একগুচ্ছ ফুলও নিলাম। তো বড় মাপের কবি উনি এসে বসলেন। বসে আমি তার হাতে যখন ফুল দিচ্ছিলাম, ফুল দিতে দিতে আমি একটা কথা বললাম, অতন্দ্র পৃথিবী। সেই অতন্দ্র পৃথিবীটা কি সেটা একটু পড়ছি। এবং অতন্দ্র পৃথিবীর উপর একটু কথা বলতে চাই। একাকী অতন্দ্র ১৫০ বছর, নিদ্রাহীন চোখে খুঁজি তোমাকে, মগ্ন ত্রিকাল ধ্যানে। ব্যঙ্গসূত্রে চৌতলে ঢেয়ে ওঠে পাহাড় সমান, বয়সের দিন গুনে পৃথিবী হাটে দিবসের বুকে। হতাশারে কার্তিকে কাটেনি সময়, নবান্ন ফসলে কি করে পৃথিবী সাজাই। এই কবিতাটা, এই কথাগুলো যখন ওনাকে বললাম, তখন উনি বললেন যে, সোনার মেঘ দেশ কেন ছাড়ছো, তোমার তো দেশে থাকা দরকার। এবং এই অতন্দ্র পৃথিবী ওনাকে শোনানোর পর, এই অতন্দ্র পৃথিবীর উপরেই আমার একটা বই হয়। এবং এই বইটা আমাকে করে দেয় যে ছেলেটি, সে হলো মধ্যপ্রাচ্যের ছেলে, আমার ছোট ভাই তুল্য। শেষে আমাকে বনি ডাকলো। তো ও বললো যে, আপা, আমাকে আপনার সঙ্গে কবিতায় নিতেই হবে অ্যানিওয়ে। এখন আমি বললাম, তোর কবিতা পড়ে দেখি। কবিতা পড়ার পর আমি, হ্যাঁ, কবিতায় তোমাকে নিতে পারি যদি তোমার কবিতা আমাকে হাত দিতে দাও। আর তুমি যে স্টাইলে কবিতা লিখছো, ওই স্টাইলে তো আমি তোমার সঙ্গে বই করবো না। তখন বললো কি, হ্যাঁ আপা, এবং আমার কবিতা তো হাত দিবেন, এবং প্রথম যে বইটা হবে সেই বইটা আমি করে দেবো, আপনার কোনো পয়সা লাগবে না। তো যখন আমি আল মাহমুদের সঙ্গে এই কথা বলে ওনাকে ফুল দিলাম, এই কবিতাটা পড়ে উনি শুধু তাকিয়ে থাকলেন। তারপর বললেন যে, তুমি দেশ কেন ছাড়ছো। তো যাই হোক, এরপরে ওই অতন্দ্র পৃথিবীর উপরই কবিতার বইটাই করেছি। আমি মির্জাকে বললাম, তুই বই করবি, ভালো কথা। তো অতন্দ্র পৃথিবী বই নাম দিয়েছি আমি, আল মাহমুদকে উৎসর্গ করে কবিতাটা লেখা। তো তোকেও কিন্তু অতন্দ্র পৃথিবী নামে একটা কবিতা লিখতে হবে। তখনও বললো যে, ঠিক আছে আপা, আমিও অতন্দ্র পৃথিবী কবিতা লিখবো। তো আজকে আমি সেই অতন্দ্র পৃথিবী কবিতাটা, ওর কবিতাটা পড়বো একটু পরে। আগে একটা কবিতা পড়ে নেই। আমাকে এই শহরে একজন বলেছেন আমি যেন সত্য কথা বলি। তাকে এই সত্যতা যাচাইয়ের জন্য আজকে আমার স্বাধীনতার কবিতা পড়তে হচ্ছে, যেটা আমি ৮০ সনে লিখেছিলাম। সে যেন মনোযোগ দিয়ে শোনে। কবিতার নাম গেদু মাঝি। গেদু মাঝি স্বাধীনতা বোঝে না ৬৯-এর গণ অভ্যুত্থান। সে শুধু জানে খিয়াপারে নদী পারাপার আর পাটাতনের উৎসিকে পান্তানুনে উদর পূর্তি করার। সংসার বলতে তার এক চিমটি লবণ, এক শিশি তেল, ঘরে শোনাবো আর এক সুপুরি সুন্দরী কন্যা। এই তিনি তার সংসার চলে যেমন তেমন। বলে বউ, ঘরে যে চাল নাই মিশে কি তা জানে। ঘরে বউ, পাট
তুলতে তো গেছিলাম গেল সপ্তাহে, কইছে দিব 1 সিলিন তামাক দিতে বউ, খেয়া পারে মেলা কাম। শুনতেছি শহরে নাকি যুদ্ধ বানছে। রাতের নিকাপ পরে দিনের শরীর, অন্ধকারে গর্জনে তর্জনে দুলে উঠে খেয়াতার, কাঁপিয়ে গোলই ঝাঁপিয়ে পরে তাগরা জোয়ান ঝুলিয়ে রাইফেল, মুক্তিযোদ্ধার দল। ভাবে বসে গেদু মাঝি যুদ্ধ কেন? চোখ থেকে কেটে বাসে ঘরে হাতিয়ার, গ্রামকে গ্রাম সাবার কারণ এই জোয়ান ছেলে ঘরে আর। বৈঠা ছেড়ে হুঙ্কার তুলে গেদু ছাড়ে ঘর। 3 মাসের চলে ক্যাম্পের মহড়া, ডিঙিয়ে কাদা জলে ধান খেতে পঙ্কজ শ্যাওলা। 9 মাস পর বুকি নিয়ে সুখের বাতাস, গেদু ফিরে ঘর। চিৎকারে তারে কেঁপে উঠে বাড়ি, কই গেলি কই গেলি আমার হলদা পাখিটা, কই তোরা কই, আয় আয় দেখ আনছি আনতে পারছি। এইটারে কয় স্বাধীনতা রে বউ, দেখ দেখ সবুজ জমিনে নাল টুকটুকিয়া সূর্যটা, এইটারে কয় স্বাধীনতা। ঘরের চারপাশ থেকে উঠে আসে শূন্যতারে বোবা ঢেউ, জং ধরা টিনের গতরে পেঁচে আছে ছিন্ন আঁচল। গেলবার চেয়েছিল টিয়া রং শাড়ি, 1 শিশি আলতা। সুভক্ত মেয়েটির মুখ মনে পড়ে যায়, বউটি তার বড়ই সরলা, ছিল না কোনো আবদার। ক্ষেতের আল ধরে হাটে গেদু বীর বীর কথা কয়, ভাবে লোকে হারিয়ে সজনে গেদু বুঝি খেলো মাথাটাই। খড়ি মাটির উত্তরণে ঘুরে কালের চাকা, সভ্যতার মই বেয়ে নদীতে, জীবনের দাম বেড়ে নদীতে নামে চড়া। স্বাধীনতার স্বাধীনের দেশে এখন 12 বনিতারা নাচে, শ্রীগানের মঞ্চ জুড়ে হুক্কা হওয়া ডাকে, কামুকে শকুনেরা আজ ভাগারে মাংসের বন্টনে খুঁজে। গেদু মাঝির শখের স্বাধীনতার এই হলো হাল, 80-র দশকে বসে গেদুরে ঘুষলো না একটি রুটির আকাল। এমনি আরো কত গেদু এই মাটিকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। 1980 সনে, ধন্যবাদ সবাইকে, 1980 সনে 1979-এ আমি এসএসসি পাস করি। মাঝখানে অনেকটা গ্যাপ থাকে, এই গ্যাপ 3 মাসের গ্যাপে রেজাল্টের অপেক্ষায়। এই গ্যাপে আমি গেলাম জয়দেবপুরে গেলাম হলো আমার কাজিনের বাসায় বেড়াতে। ওখানে গিয়ে আমি একজন মুক্তিযোদ্ধাকে পেলাম, উনি ছিলেন আমার দুলা ভাইয়ের ওই কাজিনের হাজবেন্ডের বন্ধু। ওই লোকটা আসার পরে দেখি ওনার হাতের এতটুকু নেই। তা বললাম দুলাভাইকে জিজ্ঞেস করে ওনার হাতের কম কেন? উনি তো মুক্তিযোদ্ধারে, উনি যুদ্ধ করেছেন, উনি তো নিঃস্ব একজন মানুষ, উনি মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধের সনদপত্র নেয় নাই। তা আমি বললাম কি দুলাভাইকে, দুলাভাই আমি 2 দিন থাকবো আপনার এখানে, শুধু ওনার সঙ্গে কথা বলার জন্য। সেই 79-এ আমার এই কবিতা। আর যদি কেউ বলে যে দাসকুয়ারি, তাহলে প্রশ্ন জাগে মনে। রফিক আজাদ লিখেছিলেন, বাদ দে হারামজাদা, নয়তো মানচিত্র গিলে খাবো। যারা রফিক আজাদকে সহ্য করতে পারেনি, যারা এমন কবিতা তৈরি করতে পারেনি, তারাই শুধু তার সমালোচনা করেছে। রফিকের কি ভাতের অভাব পড়ছে নাকি ভাত চায়, মানচিত্র গিলে খায়, এমন কথা শুনেছি ঢাকায় সাহিত্য করতে গিয়ে, বিভিন্ন সাহিত্য আসলে। আসলে কি ওইটা কেউ তৈরি করতে আর পারবে না যা রফিক করেছে। আর জুলি করেছে আগুনে পাথরে মাটি। শুনুন তবে, অলৌকিক অগ্নিদগ্ধ আমি এই শহরে এখন, উত্তাপের বর্ণাঢ্য হলকায় আগুন জিহবা চাটছে গতর। এক অদৃশ্য হাতের কারসাজিতে এই অগ্নির উদ্গীরণ। আগুনের ফোয়ারা যেন চিকন অচেনা পাহাড়ি খাঁজের ভেতরে থেকে ক্রমাগত নামছে বর্ষার স্রোতের মতো ঢেউয়ের আবরণে। আমার চারপাশে জ্বালানো উনুন তাপে দগ্ধ শরীরে ভস্য প্রায় ওই উদের সাজানো গঠন। আমার চারপাশে জ্বালানো উনুন তাপে দগ্ধ শরীর ভস্য প্রায় ডাইনিদের করাল চোখের তীব্র চাহনিতে, আর তার কতিপয় নিয়োগকারী গুপ্তচর বাহিনীর হিংসুটে আঁচড়ে ছিঁড়ে যায় আমার চামড়ার ছাউনি। আমার ছেঁড়া ফাটা ভাঙা হৃদয়ে দেখে ওই ওরা হাসে, পিচাসি হাসি, দানবী হাসি, যেন সিনবাদী যুগের অহল্যা রানীবাই বসে আছে মখমলি তক্তপোষে, সাথে নিয়ে আগুন পাথর মাটি। আমাকে ঘায়েল করতেই ওই ওরা বলে ওঠে, এভাবেই
আমি ভাবি এভাবেই আসে বিপ্লব। নিধন করতে তাই ওই ওদের শোষণ, প্রথমে শোনাই ওদের স্বর্ণচাপার কাহিনী আর পাখিদের জীবন বৃত্তান্ত। তাতে অতি ভয়ানক রোড়া জবাব আসে আমাকেই হত্যা করার। বেগতিক এই আমি উঠে দাঁড়াই সূর্যের উষ্ণিস মাথায় করে। শুনুন কবিগণ, আমরা ভীষণ অসহায় আজকের পৃথিবীতে, তাই বলে চোখে মুখে লেপটে নিব যাবতীয় অনাচার। আমাদের অতি ধারালো পঙ্ক্তিগুলো ভীষণ জরুরি এখন। আমি তাই আমার কবিতাকে হাঁটতে শেখাই, নিঃশব্দ আধারে পেরিয়ে, পথের ঘুলঘুলি মারিয়ে, শ্রমিকের পেটের ক্ষুধা নিয়ে মিছিলে নামে আমার কবিতা। যারা লুট করছে শস্যের ভান্ডার, হতাশার কার্তিকে জেনেছে অনাহারি গান, আর নিজেদের ঘরে জেনেছে বৈভবের ভিত্ত মশাল। জুঁই আর গোলাপের তাজা গানে ওরা বাড়িয়ে চলেছে ফ্যাশন। ক্ষুধার্ত কৃষকের চাই এক মুঠো ভাত, দরকার তো নেই সাদা আর লালের সুগন্ধি আতরে কিংবা করা পারফিউমের। শ্রমিকের পেটে ক্ষুধার জ্বালা, জ্বলন্ত হাপড়ের মুখ, এই এত সব মিনতি উপেক্ষা করে ওই ওরা গন্ধযুক্ত চন্দনে শরীর মর্দন করে, আর সোনার সুতোয় আঁকা নকশিতে এখনো নীরবে ঘুমায়। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক সুন্দর। আমরা তারিনের কাছে যাই একটু। তারিন, তোমার আম্মুর যে লেখালেখি, কবিতা লিখে, অনেক কিছু লিখেন, প্রতিভার অধিকারী, তোমার আম্মু সম্পর্কে তোমার কি মূল্যায়ন, কি নিশ্চিত দেখছো তোমার আম্মুকে, লেখালেখি এবং তার সাহিত্য করব? আমি তখন অনেক ছোট থেকে আম্মু লেখালেখি শুরু করছে। আমার মনে আছে যখন আমি একদম 3 বছর, তখন আমি রাত জাগি আম্মুর সাথে, যখন আম্মু লেখালেখি করে। আম্মু অনেক ট্যালেন্টফুল, আমি আম্মু নিয়ে অনেক প্রাউড। বাংলা তো গুছিয়ে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তোমার মতো করে বলো, অসুবিধা নেই। ইংরেজি বললে হবে? হ্যাঁ, হালকা মানে মিক্সড বলো, অসুবিধা নেই। আম্মুকে নিয়ে সবসময় আমি প্রাউড ফিল করি। আম্মু অনেক ট্যালেন্ট, আম্মুর কাছে অনেক ট্যালেন্ট আছে। আর একটা কথা নিয়ে যে আম্মু এত কবিতা নিয়ে থাকে যে যখন বাসায় আসি, তখন আম্মু বললেও কথা শুনেন, আমার বলতে হয় জুরি রহমান, তখন বই থেকে একটু নামায়। আমার আম্মু অনেক সবসময় কবিতা নিয়ে ডুবে থাকে, যা কিছু করে সবসময় কবিতা থাকে। হাঁটি যখন, তখন গান নিয়ে গান গায়, তারপর কবিতা নিয়ে কবিতা বলে। তোমাদের কেমন লাগে এই তোমার আম্মুর এই ব্যস্ততা সাহিত্য নিয়ে? ভালোই লাগে, আম্মু যা খুশি হয় তখন আমারও খুশি লাগে। আম্মু যখন বেশি খুশি থাকে, যখন নতুন কবিতা লিখছে, তখন আম্মু অনেক খুশি। তো তুমি তোমার আম্মু লেখালেখি করে, তোমার তো লেখালেখি নিশ্চয়ই একটু তোমার আম্মু থেকে পেয়েছো, কি লেখো তুমি? আমি বেশি লেখালেখি করি না, আমি আঁকি বেশি। আর্টের থেকে ট্যালেন্ট, আমি কবিতার ট্যালেন্ট আমি সেটা পাই না আম্মুর কাছ থেকে, কিন্তু আমি 2-1 কবিতা আবৃত্তি করতে পারি, কিন্তু এত বেশি ভালো হয় না। তোমার স্বরচিত কবিতা আছে নিজের লেখা? আমার নিজের লেখা কবিতা, আমি তো এত ট্যালেন্ট না আম্মুর মতো যে আমি কবিতা লিখতে পারি। আচ্ছা, তোমার আম্মুর একটা শোনা, তোমার একটা শোনা। আমার লেখা কবিতা নাই তো, আনেনি এখানে সাথে নেই। আমি আম্মু লেখা একটা কবিতা। হ্যাঁ, ঠিক আছে। কবিতাটির নাম গাংচি। নীলাকাশে গাংচি, ইচ্ছে হলে উড়ে যাও শেষ সীমানা, ভাসমান কচুরি পানারা কোথায় ঠিকানা। আমি চাপাতি, জন্মেছে হয়ে যায় সূর্যবিহীন, আমার কষ্টের সাথে মিশে একাকার ঝোল বেগুনি। ছোট্ট একটা কবিতা, বেশি বড়। থ্যাংক ইউ, তাও যে মনে রাখ। অনেক অনেক সুন্দর। এই কবিতাটার কথা বলি, আমার কবিতার নয়, তখন জব সেমিনারে খান শৌকতের গান ছিল, জব সেমিনারে গেলাম খান শৌকতের চাকরির জন্য, গেলাম তো প্যান্ট শার্ট পরে একদম, মানে আমি তো আর জানি না ওখানে সাহিত্য, তো ওখানে গেলাম, তো আমার মেজু ভাইও ছিল সাথে, দুজনে আমরা নতুন আমেরিকাতে চাকরি করছি। তো ওখানে জব সেমিনার শেষ হওয়ার পর খান শৌকত ঘোষণা দিলেন যে যারা সাহিত্যমোদী তারা থাকতে পারেন আমার এখানে, কারণ আমি এখানে সাহিত্য করি। পরে দেখুনি ব্যানার টানালেন গান ছিল, তা আমার মেজবাই শুধু আমাকে টিপতেছে যে পেয়ে গেছিস।
হয়ে গেছে কাজ। তো আমি তো আসলে গেছি জবের জন্য, কিন্তু জানতাম না যে এখানে সাহিত্য হয়। যাই হোক, তারপরে ওখানে এক মানে সুদর্শন এক যুবক ঢুকলো। যুবক কি বলবো, আমি তখনও সে যুবতী, এখন না একটু বয়স হয়েছে, এবিএম ছালে। তখন সবাই বলে উঠলো যে এই তো ছালে ভাই চলে আসছে। আরো আরো কার কার অপেক্ষায় ওনারা ছিলেন। তো আসলো তো হাতে গোনা 20-25 জন হবে এরকম লোক হলো, পরে সাহিত্য শুরু হলো। তো 20-25 জনের কাছে ছালে ভাই ঘুরে আসলেন, সবার কবিতা শুনলেন, কথা শুনলেন। আমাকে আর উনি কিছু জিজ্ঞেস করতেছে না। তো আমার ভিতরে খুশখুশ লাগছে, আমাকে একটু জিজ্ঞেস করলে আমি কিছু বলতাম। তো সর্বশেষ উনি আমার দিকে তাকিয়ে বললেন যে আপনি কি কিছু বলতে পারবেন? তখন আমি মাইকটা হাতে নিলাম, হাতে নিয়ে আমি ব্যানারের দিকে তাকালাম। ব্যানারের দিকে তাকিয়ে আমি দেখি গাংচিল। তো আমি ভাবলাম আমার তো, আমি বললাম যে এখন তো আমার হাতে কোনো বই নাই, তারপরে আমি আসছি জবের জন্য, আমি তো জানি না এখানে সাহিত্য হয়। তো আমি এখানে গাংচিল ব্যানারে দেখছি যে গাংচিলই আমি গাংচিলকে উৎসর্গ করে যাই আজকের মতো। তো আমি তখন ওখানে গাংচিল কবিতাটা পড়ি। গাংচিল কবিতা পড়ার পরে ওখানে ছিল কবি রেজাউল করিম, ওনার ওয়াইফের পাশে বসা ছিলেন, রোয়েন আপার পাশে। উনি ওনার ওয়াইফকে ধাক্কা দিয়ে আমার পাশে এসে বসে বলে এতদিন কোথায় ছিলেন আপনি? তো যাই হোক, এই হইল খান শৌকতের কাছে গাংচিলের কাছে ঋণী। ওনার ওখানে গাংচিল দিয়ে আমার এই নিউ ইয়র্কে সাহিত্য শুরু হয়। গাংচিলের মাধ্যমে লোকে আমাকে চিনে, জনগণ চিনে, যে কারণে আমি সবসময় খান শৌকতের কাছে ঋণী এই গাংচিলের কারণে। যাই হোক, এই হলো ঘটনা। তারপর ওখান থেকে শুরু হলো এবিএম ছালে ভাই একজন প্রকাশক, কবি, আমার ভাই এবং বন্ধু। ওখানে ছিল মিহির চৌধুরী, ছিল নাসরিন চৌধুরী। এদের নাম না বললে আমি অকৃতজ্ঞ থাকবো, কারণ প্রথমে এদেরকে পেয়েছিলাম আমি এসে ওখানে। আর যারা যারা ছেলে মানুষ ছিল ওদেরকে আর পাইনি কখনো, তারা হয়তো চলে গেছে। তো এখন এই হলো আমার গাংচিল প্রথম কবিতা পড়ি, এবং হ্যাঁ, এই কবিতার ভিতরে উন্মেষ ঘটে জুলি রহমানের। জি। বলছিলাম যে অতন্দ্র পৃথিবী পড়বো, এটা মির্জা আমির, ও আমার সাথে মধ্যপ্রাচ্যে ছিল দীর্ঘ বৎসর। তো ও বিজনেস করতো, তো ওর খুব শখ ছিল যে ও লেখালেখি করবে। তারপর আমি ওকে বললাম যে তুই কবিতা বাদ দিয়ে বরং উপন্যাস, গল্প লেখ। পরে গল্প উপন্যাস লিখে আমাকে দেখাতো, কবিতাও দেখাতো। আমি বললাম যে কবিতা না লেখাই ভালো, গল্প উপন্যাসে চলে যা। তো এখন প্রতি বছরই বই করে, ওর উপন্যাস অনেক হয়েছে। আজকে আমি ওর এই বইটা, কবিতাটা পড়ছি। ও লিখলো অতন্দ্র পৃথিবী, আমি ওর লিখলাম অতন্দ্র পৃথিবী, দুজনে অতন্দ্র পৃথিবী। ওর কবিতাটা আমি একটু পড়তে চাই, ও হয়তো দেখবে বাংলাদেশ থেকে। অন্যের কবিতা মুখস্থ পড়তে পারি না, এই একটা বদ অভ্যাস। নিজের সবগুলো তো মুখস্থ থাকে কেমন? আমার নিজের গুলো মুখস্থ হয়ে যায়। এ পর্যন্ত আপনার কয়টা কবিতা মুখস্থ হবে আপনার নিজের লেখা? আমি তো বলে দেখি, আমার গান 200 মুখস্থ আছে, আমার নিজের লেখা গান এবং সুর করা। সংখ্যা কিরকম হবে সেটা? 200 গান মুখস্থ আছে। আর কবিতা, এখন না, কবিতা তো অনেক লম্বা, তারপর আছে বোধহয় 100-150 তো হবেই। মির্জা আমি কবিতাটা পড়ছি, অতন্দ্র পৃথিবী। এই দুইজনে অতন্দ্র পৃথিবী করেছিলাম, মির্জা দেখলে দেখতে পারে সেটা, অতন্দ্র পৃথিবী আমরা করেছিলাম। অতন্দ্র পৃথিবী, আমির মির্জা। একাকী আমি, ফেলে আসা স্মৃতির দিনগুনি, নীলাঞ্জনার নীলখাম ধূসরে পাতায়, হাওয়ারে মৈথুনে উড়ে বুকের চাতাল, দেহের ক্ষতে হরিণী চোখ স্মৃতির আগুন, বুকের গভীরে লুকানো প্রেম অসহায় সকরুণ ব্যথা হত, পরাজিত ভালোবাসায় অবাধ্য প্রেমিক যুবরাজ, শতাব্দীর কপাট আর বদ্ধ খিলে, অতন্দ্র পৃথিবী আমার রৌদ্র চোখে মৌনতার কবর খুঁড়ে, রাত্রি সন্ত্রাস বুকে আমি মরছি ঢুকে, আশ্রিত আলোয় দূরে নিদ্রিত এই শহর, একাকী অতন্দ্র আমি। সুন্দর। একবার শেষ পর্যায়ে কি দিয়ে শেষ করবেন? আরেকটা কবিতা পড়তে চাই, সেটা হলো
চোখ তার নীল নদী, এই কবিতাটা পড়তে চাই এই কারণে যে কবিতাটা অক্ষরবৃত্তে, এবং এই কবিতাটা হলো প্রতি পর্ব বিশেষ কবিতা, যে কারণে কবিতাটা একটু পড়তে চাই। চোখ তার নীল নদী। এই রাতে আর কিছু নয়, শুধুই চোখ দুটো কথা কয়, বাতাসের শব্দ শুনি পার ভাঙা, সাগর উত্তারে ঢেউ রাঙা। এই মুহক্ষণে আর কিছু নয়, শুধু ওই চোখ জোড়া জেগে রয়। বলে রাতের ম্যানহাটনেরই কথা, ট্রেনের গতি ভাঙে যখন বাংময় নীরবতা। আরে দূরের রাতের জ্যোৎস্নারে তোরে পালকে চিরে সোনারি ভোর, পথিক আমি দাঁড়িয়েই থাকি, উরকুল ঘেসে কখন নাকি জোয়ারে ভাষায় ভেলা অবারিত। কাহিনী বিলাপ হলো কি রচিত, কলহাস্যের রূপের খুশির ফলগুধার আনন্দ। এই চোখ, একদম চোখ, চোখ হলে বিরূপ, এখনই তলিয়ে যাব অকল আঁধারে। আমি দেখি জ্যাকসন বাহারে কত ফুল হেসে হেসে ঢুলে ঢুলে বাড়ি রাত চুলে চুলে চোখ দুটো জালে আলো, ঘুচিয়ে রাতের কালো। চলো উৎসব রাত্রিভর, জেগে উঠুক মনের চর। জীবনানন্দের ইতিহাস বাণী আমিও না হয় ছাইদা সরলে রেখাটানি। ভাবি তার হাটসানি রিভারে নাম দেব কি, দেখি চোখের কোণে জ্বলে ওঠে সহস্র জোনাকি। আটলান্টিকের গভীর তলদেশে নীল ধীবরে বেশে, চোখের তারা মাছি করে পাল তুলে, বুকের নদীতে এত কেন ঢেউ তুলে। পেয়ে চোখ আজকে দূষণ, ও চোখেরা করে তাই রঙিনী বাসন। হরিকে ঝালরে যেন নিয়নের বাতি, টাইটানিক দ্বীপে জ্যাক সান্নিধ্য সুখে, রোজ যেমন অমরাবতী। শোনো মেয়ে, আমাকে ভেবো না ভ্রামরী, তুমি আমি মিশে গেলে একাত্মায়, চোখ নদী মিশে যাক সাগর মোহনায়। ধন্যবাদ। এই কবিতাটি সৃষ্টি হয়েছিল তখন আমি সাহিত্য একাডেমি করি। সাহিত্য একাডেমিতে করার সময় আমি সঞ্চালনা করতাম। তখন একটা মেয়ে হঠাৎ ঢুকলো, ওর আইল্যাশ পরা, লেন্স পরা। আমি তখন লেন্সও পরি না, আইল্যাশও পরি না। ওর চোখের প্রতি তাকে আমার অবস্থা খারাপ হয়ে গেল, এত সুন্দর চোখ তো কখনো দেখিনি। তারপরে ওই চোখে আমি ট্রেনে উঠলাম, ওই চোখে আমার সামনে ভাসছে। ট্রেন থেকে নামলাম নিউ বোল্ডে আমার বাসা, আমি বাসা চিনতেছি না, শুধু ওই চোখ আমার চারপাশে। চোখের মুক্তি না দেওয়া পর্যন্ত তো আমি চোখ থেকে মুক্তি পাই না। পরে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এই কবিতা লিখলাম। এই ছিল আপনার সম্পর্কে বললেন, নতুন প্রজন্মের এই আবৃত্তিকে আর যদি নাও বলি যে কবিতা পড়ে শোনাইছে আমাদেরকে, তো তার সম্পর্কে আপনার কি বললেন? আমার মেয়ে প্রজন্মকে কেমন দেখছেন, ভবিষ্যৎ এই বাংলা সাহিত্য, বাংলা ভাষা কেমন, ভবিষ্যৎ কিভাবে দেখছেন? আমি হতাশ নই, আমি নিরাশ নই, আমি আশাবাদী, সবসময় আশাবাদী। কারণ আমাদের নিউ ইয়র্ক শহরে এই যে মঞ্জুর কাদের, ছড়াকার মঞ্জুর কাদের, তারপরে হলো শামস রসু, তারপরে খালেদ শরফুদ্দিন, রতন, এরা যে ছড়া লিখছে, এদের ছড়া কিন্তু নতুন প্রজন্মের বাচ্চারাই করছে, এবং করছে খুব সুন্দরভাবেই করছে। তারা কিন্তু ঢোল তবলার সাথেই করছে এবং খুব ভালো করছে। আমি আশাবাদী, আমি নিরাশ না। আর আমার দুই কন্যা আমার গীতিকাব্য, গীতিনাট্য, নৃত্যনাট্য তারা পড়ে তারা। সাবিহা, তারিন, তন্নি দুজনই কিন্তু আমার অনেক কিছু করেছে, অনেক গীতিকাব্য, অনেক নৃত্যনাট্য করেছে তারা আমার নাটকে, আমার গীতিকাব্যে। সুতরাং আমি আশাবাদী, আমি নিরাশ না। আর এই বর্তমান প্রজন্মদেরকে বোঝাতে হবে যে বাংলা আমাদের ভাষা, এই ভাষা তো আমাদের রক্ষা করতে হবে। আমি ম্যানহাটনে হাঁটতে হাঁটতে দেখলাম একবার এক মহিলা গান গাইতেছে, আমার সোনার বাংলা, মানে তার ভাষা ইংরেজ মহিলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মানে অন্য একটা এক্সচেঞ্জে চলে গেছে ভাষাটা। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে তাকে দেখলাম। আমি এত বোকা যে তখন যদি তার একটা ছবি তুলে রাখতাম। আমি খুব ঘুরি, ভীষণ ঘুরি, যখনই আমার ঘরে মন বসে না, আমি ঘুরি। তো তখন যদি ওনার একটা ছবি থাকতো আমার কাছে, তো আমি এখন ওই ছবিটা থাকতাম, একটা স্মৃতি থাকতো, বুঝি নাই তখন। আর উনিও তাড়াহুড়ার মধ্যে ছিলেন। এই যে উনি একজন পরবাসী, অন্য ভাষাভাষীর মানুষের যদি আমার বাংলাকে সে স্মরণ করতে পারে, মনে রাখতে পারে, আমার বাংলাদেশে আমার সোনার বাংলা গাইতে পারে, তাহলে উনি আমাকে প্রশ্ন করলেন, তোমাদের এই গান কে লিখেছিল? ট্যাগর? বলছি হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তো তোমাদের দেশে তো একটাই কবি ছিল, ট্যাগর। না, আমাদের দেশে অনেক কবি, জীবনানন্দ আছে, নজরুল আছে, তারপরে প্রচুর কবি আমাদের দেশে। কে বলছে একটা কবি? আমরা তো ট্যাগরকেই জানি। এখন এই যে বিশ্বে ছড়াছড়ি বাংলাটাকে ইংরেজি মাধ্যমে উনি নিতে পারছেন বলে ওনাকে সবাই চিনে।
এরকম যদি এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো বাংলাটার পাশাপাশি আমাদের ইংরেজিতেও পড়াশোনা করতে হবে। ইংরেজি সাহিত্য না পড়লে কিন্তু পুরোপুরি সাহিত্য হয় না। বলে গেছেন শহীদ কাদরী আমাকে, কানে কানে বলছে জুলি ইংরেজি সাহিত্য পড়ো, কবিতা শক্ত করতে হলো। ইংরেজি সাহিত্য পড়ছি, যতটুকু পারছি পড়ছি, এবং সবাইকে পড়তে বলি, আমি শুধু পড়তেই বলি, পড়া দরকার। অনেক ধন্যবাদ আপা, আমাদের সময় শেষ। আবারও তারিনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। অনেক সুন্দর আবৃত্তি করেছে এবং সুন্দরভাবে বলেছে, অনেক ধন্যবাদ জুলি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন।